কয়েক মুহূর্তের জন্য ভুলে বসেছিল নিভান তার হাজব্যান্ড। এভাবে অপরিচিত ছেলেকে দেখে হঠাৎ তাই ওভাবে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়েছিল। তার চিৎকার শুনে নিভান উল্টো আরো জোরে চেঁচিয়েছিল যে ঘরের যত মানুষ আসে সব ছুটে চলে এলো। তারা ভেবেছিল ঘরে ডাকাত পড়েছে। পরে নিভানি বন্ধ দরজার এপাশ থেকে ব্যাপারটা সামলালো। সবাই চলে যেতে সে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে চেঞ্জ করে এলো। আরিয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে ভেবেছিল তাকে বুঝি একলা রুমে রেখে যাওয়া হয়েছে। এরকম কাণ্ড ঘটার পর আগে দুঃখে তার কান্না পেল। আর কান্না পেলে আরিয়া কথা বলতে পারে না, সব কথা গলায় এসে কেমন আটকে যায়। রেডি হয়ে নিভান এক পলক আরিয়ার দিকে চেয়ে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। নিভান বেরিয়ে যেতে আরিয়া দ্রুত উঠে গিয়ে দরজাটা আটকে দিল। তারপর বিছানায় এসে বসলো। তার ইচ্ছে করলো আশেপাশে যা আছে সব ছুঁড়ে ফেলতে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা তার বাসা নয়, তাই সে ছুঁড়ে ফেলতে পারছে না। এমন সময় তার কল এলো। মাহি কল করেছে। কল ধরতেই অপর পাশ হতে খুশি খুশি গলায় বলল, কি অবস্থা দোস্ত, কেমন চলে? কেমন চলবে? আরিয়ার কণ্ঠ শক্ত। এই যে শ্বশুর বাড়ি হ্যান্ডসাম জামাই মরতে গেছে, তুইও মরতে যা। আশেপাশে কাউকে পেলে তাকেও ধরে বেঁধে নিয়ে যা। তারপর সবাই একসাথে মরার কর্মসূচি পালন কর। দরকার পড়লে আন্দোলন কর। আমাকে কল করবি না, কল রাখ। বলেই আরিয়া খট করে কল কেটে দিল। তার কিছু ভালো লাগছে না। মনে মনে নিজের এবং নিভানের 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেল সে টেরই পেল না। যখন ঘুম ভাঙল তখন ভর সন্ধ্যা। রুম অন্ধকার। বেডের পাশে জানালা। পর্দার ফাঁক দিয়ে দেখা গেল লালচে রেখা আকাশে। সেই রেখাটাও মিলিয়ে গেল কিছুক্ষণের মাঝে। আরিয়া ধরফড় করে উঠে পড়ল। কোথায় আছে বুঝতে সময় লাগলো। মোবাইল হাতে নিয়ে দেখলো বাবা মা অনেকবার কল দিয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ শেষে নিচে নেমে এলো সে। নিচের ডাইনিংয়ে তখন চলছে সন্ধ্যার নাস্তার তোড়জোড়। আরিয়াকে দেখে ঋতু সোফা থেকে উঠে এলো। নাকের ডগায় বসে থাকা চশমাটা তর্জনী দিয়ে পেছনে ঠেলে নিচু স্বরে বলল, আরিয়া আপু, তুমি কি ভুলে গেছো যে তুমি নতুন বউ? এতক্ষণ এভাবে ঘুমায় নতুন বউ? কেন, আমাকে কেউ খুঁজছিল? হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ মোটাসোটা ফুটবলের মতো মহিলাটা, ওটা তোমার ফুপি শাশুড়ি। খুবই বিরক্তকর মহিলা, ওর থেকে সাবধানে থাকবে। বারবার সবাইকে শুধু ঘুরিয়ে ফিরে এটাই বোঝাতে চাইছিল যে তুমি ভাইয়ার জন্য একদমই পারফেক্ট না। নতুন বউ হয়ে পরে পরে ভুসভুস করে ঘুমাচ্ছে, কোনো কাণ্ডজ্ঞান নেই নতুন বউয়ে। আরিয়া তাকালো। দূরে টেবিলে বসে বসে কি যেন খাচ্ছে সেই মহিলা। ঋতু আবারও আরেকজনকে দেখিয়ে বলল, ওই মেয়েটা? আরে শুটকির মতো চুলে কালার করা টিকটকারের মতন দেখতে মেয়েটা, ওই ফুটবল আন্টির মেয়ে হয়। আমার কি ধারণা জানো, সে ভাইয়াকে পছন্দ করে। তোমার কোনো প্রশংসাই সে শুনতে পাচ্ছিল না, ওর থেকেও সাবধানে থাকবে। আচ্ছা। আর ওই দূরে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা তোমার দেবর। খুবই বলদ বলদ টাইপের মনে হলো, বউয়ের কথায় উঠবোস করে। আর ওই যে মেয়েটা কিচেনে, ওটা তোমার ভাবি। এই পর্যন্ত তো ভালোই মনে হলো, আশা করি তোমাকে জ্বালাবে না। ও আচ্ছা। আর ওই যে মেয়েটা বসে আছে সোফায়, হাতে ফোন, মেয়েটা তোমার ননদ হয়। খুবই হাসি খুশি, তবে সারাক্ষণ মোবাইলে কার সাথে যেন চ্যাট করে। আমার কি মনে হয় যেন মেয়ে প্রেম করে, লাইন মারে কারোর সাথে। সহজে কাউকে বুঝতে দিতে চাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পেরেছি কার সাথে লাইন আছে। এই ইনফরমেশন আমি বের করেই দিব। পরে কখনো তোমার সাথে কুটনামি করতে আসলে ওটা হবে তোমার অস্ত্র, ট্রাম্প কার্ড। ওটা ইউজ করে একদম কুটনামিগিরি ছাড়িয়ে দিতে পারবে। আচ্ছা। আর ওই যে সোফায় গোল হয়ে বসে বসে কতগুলো ছেলে মেয়ে গল্প করতে দেখছো না, ওরা সব ভাইয়ার কাজিন। ওই যে ওই সুন্দর ছেলেটা, ও আমার সাথে ফ্লার্ট করতে চাইছিল। আমি কি ভাবছি জানো, কি? যদি প্রপোজ করে বসে তো হ্যাঁ করে দিব। ছেলেটা সুন্দর, ভালো হবে না? ঋতুর কথায় আরিয়া বিস্ফোরিত নয়নে তাকালো। এই মেয়ে, এই তোর বয়স কত রে? এক্ষুনি এসব চিন্তা ভাবনা করছিস? খালামুনিকে বলে তোর কঠিন এক ব্যবস্থা করতে হবে। আরিয়ার কথা ঋতু যেন পাত্তা দিল না। দূরে বসে থাকা কিছু পুরুষ মানুষকে দেখিয়ে বলল, ওরা তোমার শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, জ্যাঠা শ্বশুর। আরিয়া ঋতুকে থামিয়ে বলল, ওয়েট, তুই এর মধ্যে সবাইকে চিনে ফেললি। কে আমার কি হয়, কে কেমন? চিনতে হয় বুঝলে, চিনতে হয়। তোমার মতন তো আর হয় না। বিয়ের পরদিন নিজের শ্বশুরকে চিনতে না পেরে ঘর ভর্তি মানুষের সামনে জিজ্ঞাসা করবে উনি কে। আরিয়া কিছু বলতে পারল না। কথা সত্য।
সে আজ ঘরে ঢুকেই নিজের শ্বশুরকে চিনতে পারেনি। তারই বা কি দোষ? গতকাল যখন দেখেছিল মনে হচ্ছিল ব্যাটা বুঝি এখনই টপকে যাবে, সদ্য হাসপাতাল ফেরত। আর আজ পুরাই চেঞ্জ, মনে হচ্ছে যেন একদিনে বয়স 10 বছর কমিয়ে ফেলেছে। আরিয়া দাঁত কিরমির করল। একে তো সে জন্মেছে এক নাটকবাজ পরিবারে, তার উপর এখন এসে পড়েছে আরেক নাটকবাজ পরিবারে। নাটক বাজে তার জীবনটাই এক নাটকের কারখানা হয়ে গেল। আরিয়া এদিক ওদিক চাইল, তার নাটকবাজ স্বামীকে চোখে পড়ছে না কোথাও। ঋতুকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ওই নাটকবাজটা কই? কে কই? তোর দুলা ভাই। তাকে বিকালের পর থেকে আর দেখিনি, কোথায় যেন বেরিয়ে গেছে আর আসেনি। তারপর আরিয়ার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ওয়েট, তুমি কি করছো? নিশ্চয়ই তুমি কিছু করেছো, না হলে দুলাভাই এভাবে চলে গেল কেন? কোথায় গেছে ভাইয়া? কি আকাম করেছো তুমি? দিব এক চড়। আমি কি করব? সে কোথায় কেন গেছে সেটা আমি কি করে জানবো? আর তুই বেশি বড়দের মতো কথা বলছিস না, সর। বলেই আরিয়া ঋতুকে সরিয়ে এগিয়ে গেল। তাকে দেখতে পেয়ে তার শাশুড়ি এগিয়ে আসলো। ঋতুর ভাষায় ফুটবলের মতো মহিলাটা আর টিকটকারের মতো চুলে ব্রাউন কালার করা মেয়েটাকে তাকে দেখিয়েই মুখ বাঁকালো। নাস্তার আসরের এক পর্যায়ে আরিয়ার শ্বশুর এসে শুধালেন, মা, কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? আরিয়া মাথা নাড়ল, অর্থাৎ হচ্ছে না। তিনি আবারও শুধালেন, আসলে বিয়েটা এভাবে হুট করে হয়ে গেল, তোমার হয়তো মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু আমার বিশ্বাস তুমি মানিয়ে নিতে পারবে। আমি আসলে ছোট ছেলের বউ না দেখে শান্তি পাচ্ছিলাম না। ইউ উইল বি আ হ্যাপি ফ্যামিলি, দেখবে সবাইকে তোমার ভালো লাগবে। আরিয়া সৌজন্যমূলক হাসল। পাশ থেকে সেই ফুটবলের মতো গোলগাল মহিলাটা অর্থাৎ ফুপি বলল, তা এতই যখন তাড়াতাড়ি ছোট ছেলের বউ দেখার শখ, বাহিরে যেতে গেলি কেন? ঘরেই তো যোগ্য পাত্রী ছিল। আরিয়ার শ্বশুর হেসে বললেন, তুই জানিস না, আনিসের বাসায় যখন প্রথম আরিয়াকে দেখেছিলাম তখনই আমি ওকে আমার নিবুর জন্য ঠিক করেছিলাম। আমার মনে হয়েছিল এই তো আমার ঘরের লক্ষ্মী পেয়ে গেছি। তার কথা শুনে ফুপি আবারও মুখ বাঁকালো। আরিয়া চমকালো। কবে কখন এই মানুষটি তাদের বাসায় গিয়েছিল সে মনে করতে পারল না। তখনই একজন মহিলা বলে উঠল। তারপর দূরে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ছেলে মেয়েদের ডাক দিল। সেখান থেকে আওয়াজ ভেসে এলো। মহিলাটা হতাশ গলায় বললেন। আরিয়ার শাশুড়ি বলল, আমি কল দিচ্ছি আপা, ছেলেটা কবে থেকে এত দায়িত্ব জ্ঞানহীন হলো কে জানে। পাশ থেকে তখন ফুপি ঠেস দিয়ে বলল, তোমার ছেলে মাশাআল্লাহ অনেক দায়িত্ববান ফাতেমা। দেখো গে, বউ হয়তো পছন্দ হয়নি, কিংবা বই হয়তো। কথা শেষ করতে পারলো না, তার আগে আরিয়ার শ্বশুর ধমক দিল। রোকিয়া, কি বলছিস, কোথায় বলছিস, দেখে শুনে বলবি। ধমক খেয়ে মহিলা কেমন ফাটা বেলুনের মতো চুপসে গেল। আরিয়া দীর্ঘশ্বাস ফেলল। আসলেই তো ওই ব্যাটা গেল কোথায়? সত্যি সত্যি পালিয়ে গেল নাকি? নিভান আসলো রাত করে, তখন বাজে 11:30। দরজা দিয়ে ঢুকতেই প্রথমে এক রাগ ধমক খেলো তার বাবার কাছ থেকে, দ্বিতীয় ধমকটা খেলো মায়ের কাছ থেকে, তৃতীয়বারের মতো ঝাড়ি খেলো বড় ভাইয়ের কাছ থেকে, চতুর্থবার ভাবি এবং পঞ্চমবার খালামুনির কাছ থেকে। সবার একটাই কথা, নতুন বউ রেখে বাহিরে কেন গিয়েছে? এত ধমক আর ছাড়ি খেয়ে নিভানের তেতো মুডটা আরো তেতো হয়ে গেল। রুমে এসেই দেখলো আরিয়া বিছানার মাঝ বরাবর খুবই আরাম করে ঘুমোচ্ছে, যেন দুনিয়ার কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই। নিজে পড়ে পড়ে শান্তিতে ঘুমোচ্ছে, আর এদিকে তার জন্য নিভান ছাড়ি শুনছে। ফ্রেশ হয়ে ঘুমোতে এসে বাঁধলো বিপত্তি। আরিয়া একাই পুরো খাট দখল করে আছে। নিভানের মেজাজ গেল চড়ে। আরিয়াকে ধাক্কা দিয়ে জাগাতে এসে ধরফর করে উঠে বসলো। ঘুম ঘুম চোখে চাইল। নিভান যখন বলল তাকে জায়গা দিতে সে ঘুমোবে, তখন আরিয়া আতকে উঠল। আতকে ওঠা গলায় বলল, মানে কি? আপনি এখানে ঘুমোবেন কেন? এহেন অদ্ভুত মার্কা কথায় নিভান বিরক্ত হলো। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, আমার রুম, আমার খাট, আমি এখানে ঘুমাবো না তো কি ফুটপাতে ঘুমাবো? নিভান কোথায় ঘুমাবে এ নিয়ে আরিয়ার তেমন মাথা ব্যথা দেখা গেল না। সে নিভানকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন, আমি আপনাকে আবারও ক্লিয়ার করছি, আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, মানে আপনাকে আমি হাজবেন্ড হিসেবে মানছি না। সো একসঙ্গে এক বেডে ঘুমানো যাবে না। আপনাদের পুরুষ মানুষের বিশ্বাস নেই, কখন কি করে বসেন, নো ওয়ে। নিভানের তেতো মুখ আরো একটু তেতো হয়ে গেল। বিরক্তির পারদ আরো খানিকটা বাড়ল। তেতো মুখেই বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো তুমি বলে দাও। আরিয়া তখন হাত দিয়ে ইশারা করলো।
ওই যে ওই ডিভানে। কি? জি, আপনি দেখেননি হিন্দি সিরিয়ালে যখন জোর করে বিয়ে দেওয়া হয় তখন নায়ক নায়িকা এইভাবে আলাদা ঘুমায়? নায়িকা বিছানায় ঘুমায় আর নায়ক সোফায়। নিভানের সহ্যের সীমা যেন ছাড়িয়ে গেল, তবুও নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে বলল, লিসেন, না আমি হিন্দি সিরিয়ালের নায়ক, আর না তুমি হিন্দি সিরিয়ালের নায়িকা, আর না এটা কোনো হিন্দি সিরিয়াল চলছে। এসব ডেলিউশনাল কথাবার্তা বাদ দাও। কাল আমার জয়নিং ডে। তোমার মতো আজাইরা মানুষ না আমি। আমার কাজকর্ম আছে। সকাল সকাল উঠতে হবে, তাই আমাকে ঘুমাতে হবে। সরো। আরিয়া সরল না, উল্টো তেতে উঠে বলল, কি? আমি আজাইরা মানুষ? আজাইরা মানুষ আমি? এই, তুমি গায়ে পড়ে ঝগড়া করছো কেন? লিসেন, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইউ। তুমি আজাইরা নাকি কাজকর্মের টাঙ্কি, ট্রাস্ট মি, জানার কোনো ইচ্ছে আমার নেই। বিয়েটা আমিও শখের বসে নাচতে নাচতে করিনি। তুমি যেমন ভিকটিম, আমিও ভিকটিম, তাই কথা বাড়িও না, সরো। আরিয়ার আগে ফুসফুস করতে করতে সরল। একটা মানুষ কতটা বিরক্তিকর হতে পারে তার প্রমাণ এই ব্রিটিশটা। চেহারা সুরত দেখতে ব্রিটিশদের মতো, সাথে কাজকর্ম কথাবার্তাও ব্রিটিশদের মতো। খচ্চর ব্রিটিশ একটা। কাল জয়নিং ডে, তাই না? এক দুষ্টু বুদ্ধি মগজে সুড়সুড়ি দিতেই আরিয়া বাঁকা হাসল। সকাল হতেই এক তুলকালাম বাঁধল। নিভানের জয়নিং ডে আজ ঠিক 9টায় তার প্রেজেন্ট থাকতে হবে, তাই ঘুম থেকে উঠেই শাওয়ার নিতে গেল ওয়াশরুমে। কিন্তু সেখানে দেখা গেল আগে থেকেই আরিয়া উপস্থিত, সে শাওয়ার নিচ্ছে। 5 মিনিট 10 মিনিট করতে করতে 30 মিনিট চলে গেল। আরিয়ার বাহির হবার নাম গন্ধ নেই। নিভান শেষে অধৈর্য হয়ে দরজায় বাড়ি মারল। ভেতর থেকে ভেসে এলো, এই তো আর 5 মিনিট। নিভান অপেক্ষা করলো। 5 মিনিট কেটে 10 মিনিটের সময় শব্দ করে বেশ জোরে জোরে লাগাতার বাড়ি মারতে থাকলো দরজায়। আরিয়া যেন শুনতেই পেল না। ভেসে এলো তার গুনগুন শব্দ আর পানির শব্দ। পাক্কা 1 ঘন্টা লাগিয়ে আরিয়া শাওয়ার নিয়ে বের হলো। নিভানের মেজাজ তখন সপ্তমে, চোখ মুখ ভয়ঙ্কর। আরিয়া সেদিকে পাত্তা না দিয়ে গুনগুন করতে করতে বারান্দায় গেল। সময় নিয়ে কাপড় মেলল। নিভান ঠিক 5 মিনিট লাগিয়ে ফ্রেশ হয়ে এলো। যখন তখন বাজে 8:50। রেডি হয়ে সে গাড়ির চাবি খুঁজতে লাগলো, কিন্তু আজ কোনো এক অদ্ভুত কারণে গাড়ির চাবি খুঁজে পেল না। পুরো রুম তন্ন করেও দেখা মিলল না সেই কাঙ্ক্ষিত বস্তুর। শেষ অবধি না পেরে আরিয়াকে জিজ্ঞেস করতে এসে নির্বিকার ভঙ্গিতে ঠোঁট উল্টে বলল, জানি না। নিভান যখন দ্বিতীয়বারের মতো পুরো রুম খুঁজে এসে আরিয়ার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে চোখ ভরা সন্দেহ নিয়ে শোধালো, তুমি সত্যিই জানো না? সঙ্গে সঙ্গে আরিয়া তেতে উঠল। আমি কি করে জানবো আপনার চাবি কোথায়? সবে 1 দিন হলো আমি এসেছি এখানে। আপনি কি ভেবে নিয়েছেন এখন থেকেই আমি আপনার বউয়ের দায়িত্ব পালন করতে শুরু করব? আপনি অফিসে যাওয়ার সময় মুখ অবধি ঘোমটা টেনে আপনার মানি ব্যাগ, গাড়ির চাবি আর লাঞ্চ বক্স এগিয়ে দেব? শুনুন, এইসব ডিভিশনাল কথাবার্তা বাদ দিন। আমারও কাজ আছে, পড়া আছে, আমি ভার্সিটিতে যাচ্ছি। শুধুমাত্র একটা প্রশ্নের প্রেক্ষিতে এতগুলো কথা? নিভান দাঁতে দাঁত চেপে আরিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই ঘড়িতে ডং ডং ঘন্টি বাজল। অর্থাৎ 9টা বেজে গেছে। সঙ্গে সঙ্গে আরিয়ার চোখে মুখে অদ্ভুত এক আনন্দের ঝিলিক দেখা গেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করতে করতে চুলগুলো ঠিক করলো। ব্যাগ হাতে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে নিভান খপ করে হাত টেনে ধরল। আচমকা হাতে টান পড়ায় ভ্রুকুচকে পেছনে তাকালো আরিয়া। নিভান দাঁতে দাঁত চেপে বলল, তুমি ইচ্ছে করে করেছো এটা, তাই না? আরিয়া ভীষণ অবাক হলো। চোখে মুখে সেই ভীষণ অবাক হবার সেই ভাব ফুটিয়ে বলল, কি করেছি আমি? তুমি ইচ্ছে করে এত টাইম নিয়ে শাওয়ার করেছো যাতে আমার লেট হয়, তাই না? আর আমার গাড়ির চাবি তুমি লুকিয়েছো। এম আই রাইট? মানে? আমি ওয়াশরুমে যাওয়ার আগে স্পষ্ট এখানটায় রেখেছিলাম চাবি। বের হয়ে দেখি নেই। এর মাঝে রুমে শুধু তুমি ছিলে। আরিয়া ধরা পড়ে গেল। তার উচিত ছিল ধরা পড়া ভাবটা লুকানো, কিন্তু সে লুকালো না। কেন করলে এমন? নিভানের প্রশ্নে আরিয়ার চোখ মুখ শক্ত হলো। তার বাহু এখনো নিভানের হাতের মুঠোয়। সে আরেকটু কাছে এগিয়ে গেল। লম্বায় আরিয়া নিভানের কাঁধ সমান। কথা বলার সময় উপরে তাকিয়ে কথা বলতে হয়। খানিকটা কাছাকাছি এসে আরিয়া উপরে তাকিয়ে নিভানের চোখে চোখ রেখে বলল, কারণ আমি বলেছিলাম আমার বাবাকে যার সাথে আমাকে বিয়ে দেবে তার জীবনটা আমি হেল করে দেব।
বিষে বিষাক্ত করে দিব। এটা আমাকে জোর করে এভাবে বিয়ে দেওয়ার শাস্তি। এখন এসব জ্বালাতন আপনাকে সইতেই হবে, কিচ্ছু করার নেই। জোর করে বিয়ে দিয়েছে তোমার বাবা, তাহলে শাস্তি আমার কেন প্রাপ্য? আরিয়া বাঁকা হাসলো। কারণ আপনাকে আমি এমন জ্বালাতন করব যে আপনি বাধ্য হবেন আমাকে আমার বাড়িতে রেখে আসতে। বাবার পছন্দ করা পাত্র তার মেয়েকে ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। এর থেকে বড় শাস্তি বাবার জন্য আর কি হতে পারে? নিভান হা হা করে হাসলো। মুহূর্তেই সেই হাসি মিলিয়েও গেল। চোখ মুখ শক্ত করে বলল, হোয়াট এ লজিক সিলি গার্ল। এটা শাস্তি না, পাগলামো। পাগলামো হলে পাগলামো, আমি এই পাগলামোটাই করব। আর যদি আমি তোমার প্ল্যান সাকসেসফুল হতে না দেই, তোমাকে না ছাড়ি? অবশ্যই ছাড়বেন, বাধ্য হবেন। অ্যান্ড আই উইল বি সাকসেসফুল, আই মিন ইট। ইয়াপ। চ্যালেঞ্জ করছো? আরিয়া আত্মবিশ্বাসের সাথে বলল। ইয়াপ। নিভান আরিয়ার হাত ছেড়ে দিল। কিছুটা দূরে গিয়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরিয়া রহমান, ইউ নো, খুব বোর হচ্ছিলাম। সাপোজ দিস ইজ এ গেম, লেটস হ্যাভ সাম ফান। দেখি কে কাকে কত জ্বালাতে পারে। তুমি আমাকে কত জ্বালাতে পারো, আর আমি বা কত সহ্য করতে পারি। যেদিন আমার সহ্যের বাঁধ ভেঙে যাবে আমি হেরে যাব। তোমাকে তোমার বাবার বাড়ি রেখে আসব, ছেড়ে দিব। ওটা হবে আমার লস। অ্যান্ড ইউ নো, নিভান এহসান কখনো হারে না, নেভার এভার। বলেই ডেভিল মার্কা হাসি দিল। হাসার ফলে ডান গালে একটা গর্ত সৃষ্টি হলো। এক হাতে কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করে 2 হাত পকেটে গুছলো। তারপর চোখে চোখ রাখলো আরিয়ার। আরিয়ার মাঝে খানিকটা হতভম্ব, খানিকটা অবাক আর খানিকটা জেদ দেখা গেল। খেলায় জেতার জেদ। এইটাকে খেলা বানিয়েছে নিভান, খেলা শুরু করেছে নিভান, তবে শেষ করবে আরিয়া। হারতে সেও শেখেনি। লেটস সি কে জেতে আর কে হারে। বাস সিটির ক্যান্টিনে বসে পা দোলাচ্ছে আরিয়া, সামনে বসা মাহি। আরিয়া হাতে থাকা কোল্ড কফির স্ট্রতে টান দিয়ে মুখ দিয়ে তৃপ্তির সরু চোখে তাকিয়ে আছে আরিয়ার দিকে। কিন্তু আরিয়ার পাত্তা না পেয়ে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর হতাশ মাখা গলায় বলল, তুই এটা একদম ঠিক করিসনি। আর যদি তোর জন্য বেচারার চাকরিটা নট হয়ে যায়? আরিয়া বেশ সময় নিয়ে আবারও স্ট্রতে টান দিল। তারপর বলল, হলে হবে, বেশ হবে। তোর মাঝে কি এইটুকু ইনসানিয়ত নেই আরও? नो बेबी, मेरे पास बिल्कुल भी इंसानियत नहीं है। जो बची कुची थी वो भी चला गया। बाय द वे, আমাদের ইংলিশ ক্লাসটা হচ্ছে না কেন? নতুন লেকচারার আসার কথা ছিল না আজ? ফার্স্ট ডেতেই অ্যাবসেন্ট, হাউ ইরেসপন্সিবল। মাহির কথাটা পছন্দ হলো না। কপাল কুঁচকে বলল, নিশ্চয়ই না, আসার কোনো কারণ আছে। হতে পারে তোর মতোই ইনসানিয়তবিহীন একটা বউ আছে ঘরে। না জেনে শুনে কাউকে এভাবে বলা ঠিক না। তারপর উৎসাহ নিয়ে বলল, জানিস, আমি শুনেছি আমাদের এই লেকচারার নাকি অনেক ইয়াং, আর নাকি মারাত্মক হ্যান্ডসাম। লেখাপড়াও নাকি সেই রকম ব্রিলিয়ান্ট বলেই তো মাস্টার শেষ করেই এই অফারটা পেয়ে গেছিল। আমাদের টিচারদের মাঝে সবচেয়ে কম বয়সী সে। আর তারে তো এত প্রশংসা শুনেছি যে আমি তো আরও অধিক আগ্রহে অপেক্ষা করছিলাম তাকে দেখার। দূর, আমার অপেক্ষায় এক বালতি পানি ঢেলে দিয়ে সে আসলোই না। আরিয়া মাছি তাড়ানোর মতো করে বলল, আরে এইসব ইয়াং ফিয়াং টিচারগুলো তো ঝামেলা। এদের কাজই হলো ক্লাসের কোনো এক সুন্দরী মেয়ের সাথে ইটিস পিটিস করে এক্সপোজ খেয়ে যাওয়া। দেখবি, আমি বলছি, এই যে নতুন লেকচারার যে আসছে বললি না ইয়াং, দেখবি সেও কোনো এক মেয়ের সাথে ইটিস পিটিস করে এক্সপোজ খাবে। মিলিয়ে নিস আমার কথা। তুই তার সম্পর্কে জানিস না বলে এসব বলছিস। উনি মোটেও এমন নয়। তুই জানিস উনি নাকি ভার্সিটির প্রতিটা মেয়ের ক্রাশ ছিল। আমার ভাই তো তার ডিপার্টমেন্টেরই, তাই জানি উনি নাকি কখনো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাননি। সুন্দরী সুন্দরী মেয়েদের প্রপোজাল মুখের উপর রিজেক্ট করে দিতেন। হ্যাঁ, ছেলে মানুষ একটু হ্যান্ডসাম হলেই এমন ভাব বেড়ে যায়। এইসব উপরে উপরে, ভেতরে ভেতরে দেখ কাহিনী অন্য। মাহি বিরক্তি নিয়ে তাকালো। আরিয়ার উপর প্রচন্ড বিরক্ত হলো সে। বিরক্তি নিয়ে দূরে তাকাতেই দেখতে পেল রনি তাদের দিকে এগিয়ে আসছে। তার মুখ হাসি হাসি। গন্তব্য যে তাদের দিকে তা বুঝতে মাহির মুহূর্তকাল ব্যয় করার প্রয়োজন হলো না।
রনিকে দেখেই মাহি উত্তেজিত হয়ে টেবিলে কয়েকবার চাপড় মেরে আরিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলল, দোস্ত দেখ দেখ, তোর আশিক লেডি কিলার রোমিও রনি এদিকেই আসছে। মাহির কথা শুনে আরিয়া বিষম খেলো। কাস্তে কাস্তে ঘাড় ঘুরিয়ে তাকালো। রনিকে দেখেই ঝট করে সোজা হয়ে বসলো। তারপর রোবটের মতো দাঁড়িয়ে ব্যাগটা হাতে নিয়ে মাহিকে পাশ কাটিয়ে হাঁটা দিল। মাহির পাশ দিয়ে যাওয়ার সময় বলল, এই বলদটা এখানে কেন? তাড়াতাড়ি ভাগ। বলি আরিয়া দ্রুতপদে ভাগলো। মাহিও উঠে হাঁটা দিল আরিয়ার পেছন পেছন। ভার্সিটির মাঠে আসতেই পেছন থেকে কেউ খুব জোরে ডেকে উঠল আরিয়ার নাম ধরে। আরিয়া শুনতে পায়নি ভান করে আরো জোরে হাঁটা দিল, কিন্তু সেই ব্যক্তি দমল না। উল্টো দ্বিগুণ জোরে প্রায় দৌড়ে তাদের সামনে এসে দাঁড়ালো। রনি আর তার চামচা জনিকে দেখে আরিয়া ভেতরে ভেতরে বিরক্ত হলেও উপরে উপরে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। তোমাকে এতক্ষণ যাবৎ ডাকছি, শুনছিলে না? আরিয়া এমন ভান করলো যেন সে আসলেই শুনেনি। লম্বা চওড়া তামাটে গায়ের রং রনির, চেহারা মোটামুটি ভালোই। ভার্সিটির সিনিয়র ভাই। আরিয়াকে দেখার আগ পর্যন্ত তার কাজ ছিল ভার্সিটির জুনিয়রদের ধরে ধরে র্যাগিং করা। সেই র্যাগিংয়ের সূত্র ধরেই আরিয়ার সাথে দেখা। তারপর থেকে তার কাজ পাল্টে গেল। তার একমাত্র কাজ হলো ভার্সিটিতে আরিয়ার পেছন পেছন ঘোরা, তাকে প্রপোজ করা, তাকে নিয়ে ডানে গরু বামে খাসি তোমায় আমি ভালোবাসি টাইপ গান কবিতা রচনা করা। অর্ধশতবার রিজেক্ট হয়েও সে হাল ছাড়েনি। তারা বিশ্বাস একদিন না একদিন আরিয়া তার ভালোবাসার মূল্য বুঝবেই, তার প্রপোজালও অ্যাকসেপ্ট করবে। তাই আজও সে অতি উৎসাহের সহিত একটা কবিতা লিখে এনেছে। সে কবিতা সে উৎসর্গ করবে আরিয়াকে। চোখে মুখে একটা কবি কবি ভাব আনার বৃথা চেষ্টা করে সে বলল, আরিয়া আমার জান, তোমার প্রতি আমার ভালোবাসার প্রকাশ স্বরূপ আমি একটা কবিতা লিখে আছি, তুমি তাহা শুনিতে চাও? তার মুখে এহেন সাধু ভাষা শুনে আরিয়া আর মাহি ঢোক গিলল। অসহায় চোখে তাকালো একে অপরের দিকে। তাদের ইচ্ছে করলো একসঙ্গে চেঁচিয়ে বলে উঠে, ওই মামা না প্লিজ, কিন্তু তারা বলতে পারল না। তাদের মনের সুতীব্র ইচ্ছে মনেই রয়ে গেল। রনি সম্মানিত সিনিয়র ভাই, তাই তাকে কিছু বলাও যায় না অমনভাবে। ফলস্বরূপ তারা ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল রনির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। রনির পকেটে থাকা একটা কাগজ অতি সাবধানের সহিত বের করে পাশে দাঁড়িয়ে থাকা ছোটোখাটো রসগোল্লা টাইপ জনিকে দিল। তারপর জনি অতি সাবধানের সহিত কাগজটি মেলল। জনি হলো রনির চামচা। রনির আগে পিছে ঘোরাই জনির এক এবং একমাত্র কাজ। জনির আসল নাম জনি নয়, অন্য কিছু একটা। রনির সাথে মিলিয়ে সে ধুমধাম করে আকিকা করে নিজের নাম পাল্টে রেখেছে জনি। সে আগের অন্য কিছু একটা কী নাম ছিল তা আরিয়া জানে না, শুধু এইটুকু মনে আছে ফার্স্ট ইয়ারে থাকতে সে জনির আকিকায় 1 টাকার মিল্ক ক্যান্ডি খেয়েছিল। জনি কাগজটা মেলে রনির দিকে এগিয়ে দিতেই রনি চুলটা একটু স্টাইল করে ঠিক করে কাগজটা নিল। মুখের সামনে মেলে ধরে কেশে গলা পরিষ্কার করে রাশভারী কণ্ঠে শুরু করলো আবৃত্তি। চাঁদের থেকেও সুন্দরী তুমি, ও কোমর আরিয়া, তোমারে দেখিতে আমি কত যে মরিয়া, আমার এই লাল রঙের হৃদয়টারে হারিয়া, তুমি কেন যেতে চাও গো মোরে ছাড়িয়া, একটিবার লও না মোরে আপন করিয়া। এই রনি কত যে আকুল শুধু তোমার জন্য, ওগো ওগো মোর আরিয়া। শেষের লাইনটা একটু বেশি টান দিয়ে বলল। আরিয়া আর মাহি মুখ বিকৃত করে তাকালো একে অপরের দিকে। এটাকে ঠিক কোন লেভেলের কবিতা বলা যায় তারা বুঝতে পারছে না। এর থেকে ভালো কবিতা তো হাউন আঙ্কেলও লিখতে পারে, তবে এই কবিতা মেনে নিলেও মেনে নেওয়া যায়। তাদের ভাগ্য ভালো যে আজ আবারও সে মাহফুজুর রহমানের মতো ঘুমাতে পারি না আমি সারা রাত ধরে টাইপ গান গাওয়া শুরু করেনি। দীর্ঘ এই আবৃত্তি শেষে রনি অতি উৎসাহের সহিত তাকালো আরিয়ার পানে। খুবই উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? আরিয়া জোরপূর্বক হেসে বলল, অতি উত্তম। রনি হাসলো। গর্বে তার বুক 2 ফুট ফুলে গেল, নাকের ফুটো বড় হয়ে গেল। মুখে আরো একটু কবি কবি ভাব এনে বলল, এই কবিতাটার একটা বিশেষত্ব আছে। এই কবিতার কবির নাম খুবই অদ্ভুতভাবে উঠে এসেছে। এটা ইচ্ছাকৃত নয় ভাবে, তবে মূল বিষয় হলো কবিতার কবির নাম উঠে এসেছে। এবং আরও একটি বিশেষত্ব হলো এখানে তোমার আমার এবং দুজনের নামই আছে, আরিয়া এবং রনি। এত এত বিশেষত্বর কারণে এই কবিতাটি বিশেষ। আর এই বিশেষ কবিতা আমি উৎসর্গ করলাম আমার আশা ভরসা
গ্রীষ্ম বর্ষা, আমার ভালোবাসা আমার জান আরিয়া রহমানকে। রনির কবি কবি ভাব নিয়ে এই উৎসর্গ বক্তৃতা শেষ হতেই জনি হাতে তালি দেওয়া শুরু করলো আর মুখে বলতে লাগলো, কিয়া বাত কিয়া বাত। এতক্ষণ কিছু উৎসুক জনতা রনির কবিতা আবৃত্তি শুনছিল, তারপর অতি আগ্রহের সাথে তার উৎসর্গ বক্তৃতাও শুনল। জনির সাথে আরও দ্বিগুণ উৎসাহে তারা হাতে তালিও দিল, যেন এখানে একটি নাট্যমঞ্চ চলছে। চারিদিকে তাকিয়ে আরিয়া আরও অসহায় বোধ করলো। রনি ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। রনি খুশি হয়ে গেল, খুশি খুশি গলায় বলল। বলো। আরিয়া চারিদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এখানে বলা যাবে না, ওদিকটায় চলুন। রনি এবার খুশিতে আরো গদগদ হয়ে গেল। গদগদ কণ্ঠে জনিকে মৃদু ধাক্কা মেরে বলল, পার্সোনাল কথা? হ্যাঁ হ্যাঁ, জনি দেখলি তোর ভাবি পার্সোনালি কথা বলতে চায়, তুই অ্যালাউড না, সর। তারপর অতি নরম গলায় বলল, আরিয়া চলো। আরিয়া আর রনি কিছুটা দূরে এলো কথা বলতে বলতে, পার্সোনাল কথা। কিছুটা সময় নিয়ে আরিয়া বলল, রনি ভাই দেখুন, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকে আমি সম্মান করি, কিন্তু মানে এইসব আর করবেন না দয়া করে। আমার খুব অস্বস্তি লাগে, সবাই কিভাবে হাসাহাসি করে। রনি চিন্তিত কণ্ঠে বলল, কে হাসাহাসি করে? কার এত বড় সাহস? কাদেরও জন্য তোমার অস্বস্তি লাগে? না ভাইয়া, আমার এমনিতেই এসব ভালো লাগে না, প্লিজ। আর কবিতা গান এসব পাগলামো করবেন না। আচ্ছা আচ্ছা, আর করব না। তোমার যেটা ভালো লাগলো সেটা করব না। তবু আমাকে প্লিজ ভাইয়া ডাকবে না। ভাইয়া ধাক্কাটা পৃথিবীর সব মেয়েরা মুখে মানায় না। না ভাইয়া, আসলে। আবার? রনি কাঁদো কাঁদো মুখে বলল, আচ্ছা আর বলবো না ভাইয়া, দয়া করে আপনি আজ থেকে আমার পিছে পিছে আর ঘুরবেন না। আপনাকে এর আগেও বলেছি, এখনো বলছি, আপনি যা চান তাই সম্ভব নয়। আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে? এই কথাটা শুনে আরিয়া ভেবেছিল রনি একটু তুলকালাম কাণ্ড বাঁধাবে, বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাক ফ্যাটাক করাও অসম্ভব কিছু না। সে প্রস্তুতি নিয়েই আরিয়া এসেছিল, কিন্তু রনি তেমন কিছুই করলো না। উল্টো আরিয়ার কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, মানছি তোমার আমাকে পছন্দ নয়, বলেছি তো আস্তে আস্তে সব হবে। তাই বলে এভাবে মিথ্যা কথা বলো না আরিয়া। এর আগেও তুমি অনেক কিছু বলেছ, তোমার বয়ফ্রেন্ড আছে, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আরও কত কি সব বারে আমি স্টক করতে করতে বেঁচে গেছি। পরে জেনেছি সবগুলো মিথ্যে ছিল। এখন আর একটা মিথ্যে বলছো। তুমি কি মনে করছো তোমার বিয়ে হয়ে যাবে আর আমি জানবো না? আমার বিশ্বাস একদিন না একদিন তুমি ঠিকই আমাকে ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষাই করব। তাই টেনশন নিও না, ভালো করে পড়ালেখা করো। আজকের জন্য বিদায়। বলেই রনি সেখান থেকে আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে চোখে সানগ্লাস পরে একটা স্টাইল মেরে প্রস্থান করলো। আরিয়া শুধু দীর্ঘশ্বাস ছাড়লো। তার অবস্থা হয়েছে ওই বাঘার রাখালের গল্পের রাখালের মতো। এতদিন মিথ্যা বলেছে বলে আজ তার সত্য কথা রনি বিশ্বাস করছে না। মাহি এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল, এবার দৌড়ে এলো। তারপর মৃদু রাগ নিয়ে জিজ্ঞেস করলো, কি বললি তাকে? কি এমন পার্সোনাল কথা যে আমার সামনে বলা যায় না? তারপরে চোখ বড় বড় করে বলল, এই আরও তুই আবার এই লেডি কিলার রোমিও রনির প্রেমে টেমে পড়ে গেলি নাকি? ভুলে যাস না তুই বিবাহিত, তোর বিয়ে হয়ে গেছে। আরিয়া বিরক্ত চোখে তাকালো মাহির দিকে, বিরক্তি ভরা কণ্ঠে বলল, এসব বাজে এরা কথা তোর মাথায় আসে কেমনে? আমি তাকে আমার বিয়ের কথা বলেছি যে আমার বিয়ে হয়ে গেছে। জি বলিস, তাকে দেখে তো মনে হলো না এইরকম কিছু। কিভাবে স্টাইল মেরে গেল? কারণ সে আমার কথা বিশ্বাস করে নাই তাই। এইবার? আরিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। আগে আমাকে এইটা বল, তুই আমাদের ক্লাসমেটদের কেন তোর বিয়ের কথা জানাচ্ছিস না? আজ হোক কাল হোক, তারা তো জানতেই পারবে। আরে রনি ভাই যদি বিশ্বাস করতো তাহলে সবাইকে বলার ব্যাপারে ভাবা যেত। যার মেইনলি জানা উচিত সে যেহেতু বিশ্বাস করেনি, তাহলে আর কাউকে বলার প্রয়োজন দেখছি না। তুই কিছুক্ষণ আগেই তো ওই রোমিও রনিকে তোর বিয়ের কথা বললি, আবার বলছিস কাউকে বলবি না।
মাথা ঠিক আছে তোর? না, খবরদার কাউকে জানাবি না। হাউ এমব্রেসিং! তোকে আমি খুন করে ফেলবো কাউকে জানালে। আমি এমনিতেই কয়েকদিন পর ওই ব্রিটিশটাকে ছেড়ে দিব। খুবই কৌশলে বিয়েটা ভেঙে দিব, যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আবার বাবাকেও শাস্তি দেওয়া হবে। আমাকে জোর করে এভাবে বিয়ে দেওয়া না আরিয়া রহমানকে। আচ্ছা আরু, তুই ওই রোমিওটাকে ভাই ভাই করিস কেন? তার সামনে এত সুন্দর সুন্দর কথা বলিস কেন? মুখের উপর বলে দিলেই পারিস। যা বেটা ভাগ। তোর মতো ওই রকম খ্যাত রোমিও ছেলেকে আরিয়া রহমান জীবনেও বিয়ে করবে না।